ত্রয়োদশ নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে পিআর পদ্ধতি নিয়ে সম্প্রতি আমরা দেখছি যে 50টির মতো নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বেশিরভাগই আসলে এর বিপক্ষে অবস্থান নিচ্ছে, আর কেউ কেউ বলছে যে পিআর পদ্ধতি লাগবে। এটি নিয়ে আসলে রাজনীতিতে বিতর্ক বাড়ছে কিনা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে কিনা? আপনারা কি হিসেব করে দেখেছেন যে বিপক্ষে বেশি হয়েছে? কয়েকটি রাজনৈতিক দল এটি বিপক্ষে কয়েকটা বলেছে, তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল, তারা বলেছে, কিন্তু সংখ্যায় বেশি তারা বিরোধিতা করেছে এরকম বোধহয় না। মানে সংখ্যাটা গোনা নাই, অনেকে তো চুপচাপ ছিল, বলা যায়নি, কিন্তু মেজরিটিতে যে সমস্ত দল দেখা যায় তাদের মানে পক্ষেই বলতে দেখা গেছে। যে কথাটা সেটা, এটা তো আর ভোট করে হবে না, যেহেতু বলা হয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে হবে, তার মানে মেজর পার্টি একটা দুটো বিরোধিতা করলেই সেটা একটা বিরোধিতা হয়, কাউন্টার করা হয়। বিতর্কটা মানে অনেকখানি টেকনিক্যাল আর বেশ কিছু পরিমাণে থিওরিটিক্যাল। কারণ বলছি আমি, ধরেন যে যারা প্রস্তাব করছেন পিআর, তারা করছেন এই বিবেচনায় যে এতে সত্যিকার প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। না হলে আমরা ওই যে ফার্স্ট পাস্ট দি পোস্ট যেটা করি, মানে আমাদের যে সিস্টেমটা চালু আছে, তাতে আপনি ভোট আসলে আসলে বেশি পেলেই হলো। এরকম করে ধরেন টোটাল ভোট আছে 1 লক্ষ, তার মধ্যে কেউ যদি 51,000 পায় তো উনি সবই জিতে গেলেন, আর 49,000 ভাগ করে করে একটাও পায় না। কিন্তু এইখানে নিয়মটা হবে যে যত পার্সেন্ট ভোট পেয়েছে সারা দেশ জুড়ে, তত পার্সেন্ট সে সিট পাবে। মানে এটা যারা পক্ষে বলেছেন তারা বলছেন যে এতে প্রতিনিধিত্ব জনগণের ভোটের অনুপাতে হচ্ছে, তার মানে নিশ্চিত হচ্ছে। কিন্তু দুটো সমস্যা আছে, সেটা হচ্ছে যে এখন এটা করতে পারবেন কিনা, সময় যথেষ্ট আছে কিনা, এবং এইটার যে আপনার প্র্যাকটিস, আমরা একবার যে ধরেন ওই যে মেশিন দিয়ে ভোট করবো এরকম বললাম, হ্যাঁ জি, তো এটা তো কার্যকরী করা গেল না, চালু করা হলো কিন্তু হলো না, কারণ ওই পদ্ধতি অনেকে ভোট দিতে আস্থা পেল না, বলে যে এটার মধ্যে কারচুপি করা যায়। তো এইখানে এরকম আপনি তো ক্যান্ডিডেট চিনবেন না, যেগুলো পার্টি আছে তাদেরকে বলা হবে যে তোমাদের টোটাল লিস্ট দাও, তোমরা 300 আসনে জিতলে পরে কাদেরকে প্রায়োরিটি বেসিসে 1-2 করে নাম্বার দিতে হবে। তার মানে ভোটার যে এলাকার ভোট দেবে সে জানে না তার এলাকা থেকে কে হবে, অন্য কেউ হতে পারে বা নাও হতে পারে। ওইটাও একটা কনফিউশন করতে পারে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে, এইটা বলা হলো। আর ধরেন আমি আমার কথা বা আমার দলের কথা বলি, আমরা মনে করি যে পদ্ধতিগতভাবে পিআর ভালো, কিন্তু ওটা মানুষের বোঝার যে অসুবিধার কথা বলা হচ্ছে সেটা আছে। কিন্তু এরকম তো নতুন কিছু ইন্ট্রোডিউস করতে গেলে অসুবিধা হয় বোঝার জন্যে। এটা একবার হয়তো হবে, পর থেকে ঠিক হয়ে যাবে, এইটা বড় কথা না। কিন্তু বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের হাতে এখন যে সময় আছে, এই সময়ের মধ্যে এটা করতে পারবো কিনা, যদি আমি ফেব্রুয়ারিতে ইলেকশন ধরি। আর আরেকটা বিষয় আমরা বলছি যে এরকম করা যায় যে লোয়ার হাউসটা যদি দুটো হাউস দিয়ে হয়, তাহলে লোয়ার হাউসে আগের পদ্ধতিতেই হোক, কিন্তু আপার হাউসে গিয়ে এটা প্রপোর্শনেট হোক। এটা এই জন্য বলছি যে আপার হাউসে তো ইমিডিয়েটলি করতে গেলে ভোটটা তো হয়ে গেল, সেই ভোট থেকে আমরা গুণে বলতে পারবো এত পার্সেন্টেজ, সেরকম করে আপার হাউসে পার্সেন্টেজ ওয়াইজ আমি সিট অ্যালট করলাম। তাতে ওই যে একটা দলের কাছে সব কর্তৃত্ব যাবে, সেটা একটু কাটল হবে। কারণ নিচের যত পার্সেন্ট যেরকম করে ভোট পেয়েছে, উপরেও যদি সেইভাবে হয় তাহলে তো নিচেটা একটা রেপ্লিকা হয়ে গেল, জাস্ট ওইটাও যায় এইটাও তো, এখানে 300 আসন, ওইখানে 100 সিট করলেন, সেম। কিন্তু যদি উপরে এরকম হয় এবং তাদেরকে নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়, তাইলে ওইখানে তারা এমনকি যেহেতু আইন করছে ওটা করলে, ধরেন খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সংবিধান সংশোধন অন্যান্য, এগুলো পরিবর্তন করতে গেলে লোয়ার হাউসের 2/3 মেজরিটি যথেষ্ট না, উপরেও সেটা পাস হতে হবে। সেটা সিম্পল মেজরিটিতে হলেও পাস করতে হবে, না হলে এটা হবে না। তার মানে আপনার লোয়ার হাউসে 2/3 থাকলেও আপনি চাইলেই স্বেচ্ছাচারী হতে পারছেন না। তো এই জন্য মনে করেছিলাম, আমরা মনে করেছি যে এটা করে আপাতত ওই স্বৈরাচারী হওয়ার প্রবণতা বন্ধ করা যেতে পারে। তারপরে মেবি আমরা নেক্সট টার্ম বা সুইটেবল টাইমে ওটাও আমরা ইন্ট্রোডিউস করতে চাই। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন ধরা হয় যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আসলে সংস্কারের ক্ষেত্রে এখন আর কোনো বাধা দেখেন কিনা?
সংস্কারের প্রক্রিয়াটা শেষ করার বলতে ধরেন কেউ এসে বলছে না যে এটা করতে দেব না, কিন্তু আমরাই মনে করছি না এটা করা ঠিক, উনি মনে করছেন এটা করা ঠিক না। তখন বর্তমান সরকার নীতি হিসেবে বলেছেন যে এই রকম চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত সংস্কারের বেলা করা যাবে না, এটা বুঝে শুনে সবার ঐকমত্যের ভিত্তিতে করতে হবে। এইটাই একটা বাধা বলতে পারেন, যে চাইলেই তো চট করে ঐকমত্য হবে না, এবং বেশ কিছু ব্যাপার গুরুত্বপূর্ণ সেগুলোতে ঐকমত্য হয়নি এখন পর্যন্ত। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এটা ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটু মুশকিল আছে। মানে হয় কি, আপনি একটা জিনিস বিশ্বাস করেন, শুধু যে যুক্তি দেওয়ান যে আপনার হৃদয়গ্রাহ্য হয়ে গেছে, আপনি মনে করেন এটা থেকে সরে যাওয়া ঠিক হবে না, আমি মনে করি না এটা রাখাই যাবে না। তো আপনার বিশ্বাসটা আমরা বদলাতে পারতে হবে, তো বিশ্বাস বদলাতে সময় লাগে, বিশ্বাস বদলাতে কষ্ট হয়, কোনো কোনো সময় অসম্ভব। সেদিক থেকে এটা একটা বড় বাধা বলতে পারেন। কোনো রাজনৈতিক দল বলছে যে হ্যাঁ তাদের সবগুলো দাবি বা তাদের সংস্কার বলি বা অন্যান্য সবগুলো দাবি মেনে নিলে বা সংবিধানে আরো সংস্কার দাবি মেনে নিলে তারা হয়তো জুলাই সনদে স্বাক্ষর করবেন। কেউ বলছেন যে নির্বাচনে যাবেন না তাদের সব দাবি না মানলে। এগুলো আসলে কোনো বাধা কিনা আগামী নির্বাচনে? এখন এরকম কথাবার্তা হতেই পারে, যদি আমি মনে করি এরকম কথা না হওয়া ভালো ছিল, কিন্তু কোনো দাবি মেনে নিলে তারা মানবেন, তাহলে সংস্কার করবেন। শুধু সংস্কার ওটাই ব্যাপার না, সংস্কার কী বলে সনদটা সম্পর্কেও কিন্তু একটা কনফিউশন আমি বলবো যে সরকারের তরফ থেকে বুঝে না বুঝে করা হয়েছে। সনদ মানে একটা নির্দিষ্ট ইভেন্টের উপরে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে, তারপরে মাগনা কাটা করেছেন, তারপরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছেন। যখন ঘটনাটা ঘটে তখন ঘটনাটা কেন ঘটলো, জাস্টিফিকেশন কি, এটার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে, লক্ষ্যটা কি, এগুলো বলা হয়। আমাদের এই অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে 1 বছর আগে, সবাই এক ছিল। 1 বছরের ব্যবধানে যেহেতু সামনে নির্বাচন, অতএব ডিভিশন হয়ে গেছে, মতের পার্থক্য হয়ে গেছে। এবং এখন মতের পার্থক্য মানে কি, নির্বাচন মানে তো ক্ষমতার লড়াই। তো আপনি ক্ষমতায় যাতে যেতে না পারেন আপনাকে ভোটে হারাতে হবে। অতএব আমি এই জায়গাতে ফাউল প্লে করতে পারি, আমি আপনাকে অযথা ভিলিফাই করতে পারি, অযথা আপনাকে কন্ডেম করতে পারি, এবং ইস্যু তুলেও করতে পারি। তো এইরকম হয়েছে, যেমন ধরেন স্থানীয় সংসদ সরকারের নির্বাচন, এটা কোনোভাবেই এখন হওয়ার সুযোগ নেই, কিন্তু তবু আপনি বলছেন না এটা আগে করা দরকার। এই রকম এখন হতে পারে, এইটার স্কোপ আছে, এই রকমই হচ্ছে। তার বড় একদম খুবই মৌলিক বিষয় নিয়ে হচ্ছে না। ধরেন মৌলিক বিষয় নিয়ে আসতে পারতো মূলনীতি সংবিধানের, হতে পারতো যেটা মূলনীতির মধ্যে আছে বহুত্ববাদ বা একত্ববাদ, আল্লাহর উপরে আস্থা, এগুলো সম্পর্কে কি করা হবে, এটার লম্বা সময় আটকে থাকতে পারো। কিন্তু আমরা তার আগেই কিছু বিষয়ে আটকে গেছি যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া সম্ভব। এইখানে আরেকটা জিনিস হয়েছে কি, এইখানে কিন্তু কোনো মধ্যস্থকারী কিংবা কোনো ইনিশিয়েটর নেই। আমাদের এরকম ধরবার কথা যে এই পুরো সংস্কারের বর্তমান সময়ে নেতৃত্ব দিচ্ছেন সরকার। সরকার কারোর সাথে আলাদা করে কথা বলছে না, তাদের নিজেদের ভিউজ কি সেটা তারা বলছে না। তারা যখন দেখছে দুটো পার্টির মধ্যে মতের পার্থক্য হচ্ছে, তখন তাদের সাথে কথা বলে মিটিগেট করার কোনো উদ্যোগ তাদের মধ্যে নেই। সংস্কার কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে সেটা কিন্তু ধরেন 2টো পক্ষের মত বা 3টা পক্ষের মত শোনা হলো, যিনি শুনছেন মূলত অ্যাক্টিং প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, তিনি তখন বলছেন আপনি কি কিছু ভাবতে পারেন এটা, বা আপনি ভাবতে পারেন। এরা বললো না আমাদের ভাবনার সুযোগ নেই, সেখানে শেষ। এখানে পারসুয়েশন কিছু নেই, যেটাকে আমি ডিসকোর্স বলবো সেইটার এখানে কোনো সুযোগ নেই। না, সুযোগ আছে কিন্তু তারা করছেন না। না হলে আমি মনে করি আরও বেশ কিছু দূর হয়তো যাওয়া যেত, সেই চেষ্টাটা করা হয়নি।